রাষ্ট্র রাজনীতি ও সরকারের উন্নয়নে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বলেছেন তারেক রহমান। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। ট্রাইব্যুনালে অভিযুক্তরা নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য, আইসিটি অধ্যাদেশ সংশোধন। নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে কমিশন উদ্যোগ নিয়েছে, জানালেন সিইসি। ইসির জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স, বলছেন বিশিষ্টজনরা। জুলাই শহীদদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের তাগিদ তথ্য উপদেষ্টার। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই, বলেছেন সার্জিস আলম। ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত বাংলাদেশ, যুগান্তকারী অর্জন, বললেন প্রধান উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে উচ্চ পর্যায়ে কমিশন এবং শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির নেয়া সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন চায় বলেও জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে এই শিক্ষক মহাসমাবেশে শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবির পক্ষে বক্তব্য দেন শিক্ষক নেতারা। বিএনপি নেতারা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। রাষ্ট্র রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির নেয়া সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেও জানান তারেক রহমান। খুব সম্ভবত সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মনে হয় প্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্রের একটি শক্ত বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা নিশ্চিত করা। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি হবে সবার আগে বাংলাদেশ। ভারতের প্রশ্নে তিনি পানির ন্যায্য হিস্সা চান, কাঁটাতারে আর কোনো ফেলানির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে চান না। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা দীর্ঘদিন পর বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২ পর্বের এই সাক্ষাৎকারে তারেক রহমান নানা বিষয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নির্বাচনের বাইরে দেশকে নিয়ে বিএনপির আগামীর পদক্ষেপ এবং জনগণের বিষয়ে চিন্তাভাবনা নিয়ে আলাপ হয়েছে। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। কিন্তু আপনি যা জানতে চাইছেন, এটি তো আমি একমাত্র সুযোগ যদি পাই, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে। হ্যাঁ, এটাও বাস্তবতা, প্র্যাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম, বেস্ট টু ডু দ্যাট। হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস, আমরা অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে, এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ করব না। সরকার গঠন করলে কূটনীতির প্রশ্নে বিএনপির মূলনীতি কি হবে জানতে চাইলে বেশ প্রাণবন্ত উত্তর দেন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথা বলেন ভারতের সাথে সম্পর্ক নিয়েও। কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে? গুড কোয়েশ্চেন। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই আমরা এটা মেনে নিব না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিরোধ এবং জুলাই সনদ নিয়েও বিএনপির অবস্থান পরিষ্কার করেন তারেক রহমান। বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে, কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে, আমরা অনেক ব্যাপারেই একমত হব, হয়তো সকল ব্যাপারে একমত হব না। অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা, বলতাম আরেকটা, যে ঠিক আছে ওকে অসুবিধা নেই, তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি। অবশ্যই 31 দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। আমরা তো আমাদের 31 দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলিয়ে গিয়েছে, এর ভিতরে যেগুলো মিলিয়ে গিয়েছে সেগুলো তো আমরা করবো। এর বাইরে যেগুলো থাকবে 31 দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক আইনগতভাবে হোক, যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন, ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? জিএস পারি, একদম দিতে পারি। বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। কথা বলেন রাজনীতির বাইরে প্রাণী অধিকার নিয়ে, তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও। আম্মা উনি হাঁস মুরগি পালতেন, কবুতরও ছিল আমাদের বাসায়, এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। ও আবার বরিশালী ভাষায় কথাও বলতো। অবশেষে শুরু হয়েছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া। এজন্য তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ হয়েছে তদন্ত কর্মকর্তাও, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে আইসিটি আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বিচার চলাকালীন এই আইন সংশোধন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তাজুল ইসলাম। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী মামলায় অভিযোগ গঠনের পর অভিযুক্ত আসামিরা সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, কমিশনার বা প্রশাসক পদে থাকতে বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একই সঙ্গে সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদেও নিয়োগযোগ্য থাকবেন না। এতে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক পদে যোগ্যতার সীমা নির্ধারণের বিধান কার্যকর হলো। গেজেট প্রকাশের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে আইন সংশোধন হলেও বিচারে এর কোনো প্রভাব পড়বে না। এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে পরিবর্তনটা আবার কেন করা হলো। আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে, এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে
এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। তাজুল ইসলাম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদন আগেরই ছিল, সেটাকে যেহেতু সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না, ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে। তো এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্ট্রার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে যদি অন্য কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্তে উঠে আসে, তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তাজুল ইসলাম। বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে কমিশন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশের এই ক্রান্তিকালে জীবনের শেষ সুযোগ হিসেবে সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করতে চান তিনি। সাবেক নির্বাচন কর্মকর্তারা বলছেন, আগামী নির্বাচনে কমিশনের জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপের অংশ হিসেবে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে নির্বাচন পর্যবেক্ষক কমিশনের সাবেক কর্মকর্তারা সংলাপে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উদ্বোধনী বক্তব্য দেন। জাতীয় নির্বাচনকে উৎসব মুখর ও গ্রহণযোগ্য করতে কমিশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। শুধু কিভাবে আমরা একটা সুন্দর ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেব সেটা নয়, কিভাবে জালিয়াতি করা যায় সেই অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে, আর আপনারা অনেক দীর্ঘদিন চাকরি করেছেন। সুতরাং ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের, যাতে এই জিনিস আর না ঘটতে পারে, সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। আমি সে আশা করি অন্যদের কাছ থেকে আমরা সেই ধরনের পরামর্শ চাই নাই। এবং দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করেছি যে, বিশেষ করে আমি এবং আমার কলিগরা এটাকে সেইভাবে নিয়েছি, আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ। প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন ম্যানিপুলেট বন্ধে বিশেষজ্ঞদের পরামর্শ চান। অন্তর্যামী হলো একমাত্র আল্লাহ তাআলা। এখন অন্তরের মধ্যে আপনি কোন দলীয় মনোবৃত্তি আছে কিনা এটা তো আমি জানা সম্ভব না, তবে আপনি দলীয় দলদাসের মতো কাজ করতে পারবেন না সেটা আমরা নিশ্চিত করবো। সাবেক নির্বাচন কর্মকর্তারা সংলাপে প্রশ্নবিদ্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের বাইরে রাখা, ভোট ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে স্থানীয় পর্যায়ে পাহারা কমিটি গঠন, এক্সিকিউটিভ ও বিচারিক আদালতের পরিবর্তে কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ, নির্দিষ্ট সময়ের আগে ভোটের দিন নির্ধারণ সহ নানা পরামর্শ দেন। আর নির্বাচন পর্যবেক্ষক মনিরা খানের মতে, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের পক্ষে ভালো নির্বাচন সম্ভব নয়। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন। অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। মব ভায়োলেন্সের বিষয়গুলো ছিল না, এই এআই এর যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, ক্রিবু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে এই জিনিসগুলো ফেস করতে হয় না, কিন্তু এখন ইলেকশন কমিশনকে এগুলো ফেস করতে হবে স্যার। নির্বাচনে টাকার খেলা বন্ধে মাসখানেক আগেই প্রার্থীদের অ্যাকাউন্ট অডিটের পরামর্শ আসে সংলাপে। পরে নারী নেত্রীদের সাথে কমিশনে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় জেন্ডার ফ্রেন্ডলি নির্বাচন করার বিষয়ে আশ্বাস দেন তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা জামাতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিদ্যমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং আসন্ন জাতীয় নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা করা হয়। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র
এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের তাগিদ দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণমূলক স্থাপনা তৈরি করা হলে দেশের এক শ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে, এই সংকল্পে মূলত জীবন গড়তে চেয়েছিল বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। তবে ঘাতকের নির্মম নির্যাতন কেড়ে নেয় তার সেই সংকল্প। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হয় আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ নিহত আবরার পরিবারের সদস্যরা। বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামীর শক্তি উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা জরুরি। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে, এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিসিতে অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। আমাদের প্রতিষ্ঠান বানাইতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের যে ব্যক্তিগত সামর্থ্য আছে, এই সামর্থ্যকে আরও বেশি বাড়াইতে হবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। বিগত ১৫ বছর ফ্যাসিবাদ আমলে যারা আহত নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করার আহ্বান জানান আবরার ফাহাদের বাবা। বিগত ১৫ বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে, র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথাও বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনো প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটা যেন অতি সত্বর তৈরি করা হয়। শহীদ আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধীদের পথ দেখিয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সকল রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা করে ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের স্মরণে সকল স্থাপনা তৈরি করা হবে। ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি। সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু সে সময়ে অনেককে আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি। সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। অথচ যখন আমরা আবরার ফাহাদের ৮ স্তম্ভ করতে গেলাম, এই ৮ স্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র ৮৫ লক্ষ টাকা। কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক গাত্রদাহ এবং সমালোচনা আমরা দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বিগত ফ্যাসিবাদের আমলে শকুনের নজর পড়ায় দেশের সার্বভৌমত্বের সংকট ছিল বলে জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে এমন আচরণ দেখা যাচ্ছে যেন দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে সেফ এক্সিট নিতে পারলেই হয়ে গেল। তিনি বলেন, যারা এই ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতে হয়, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে। মঙ্গলবার সদর উপজেলা অডিটোরিয়ামে এনসিপি নওগাঁ জেলা সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সার্জিস বলেন, তারা দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন, এই দায়সারা দায়িত্বের জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার দায়িত্ব নিতে পারে না। সার্জিস আরও বলেন, যারা ২৪-এর শহীদদের জীবনের উপর দাঁড়িয়ে ভয় নিয়ে এই দায়িত্ব নেওয়া উচিত নয়। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ছোট ভাই কোকোকে হারিয়েছেন। দেশের প্রতিটি অঞ্চলে স্বৈরাচারী আওয়ামী লীগের নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপির প্রতি আহ্বান জানান সার্জিস। এত বড় ত্যাগ, এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে সবাই না, গুটি কয়,
তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। আপনি যদি বাংলাদেশের ভালো মানুষরা আবার একত্রিত হয়ে একটা রাজনৈতিক আরেকটা দল গঠন করতে চায়, করুক, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে কোনো ভার্সন বাংলাদেশে আর এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এটা আমরা আমাদের জায়গা থেকে কখনো মেনে নিব না। বাংলাদেশ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে, যা সংস্থাটির সাথে দেশটির ৫৩ বছরে একটি ঐতিহাসিক মাইলফলক। প্যারিসে ইউনেস্কোর নির্বাহী পরিষদের ২২২তম সেশনে ৭ অক্টোবর অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জাপানের বিরুদ্ধে ৩০-২৭ ভোটে জয়লাভ করে সভাপতি পদ নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ৪টি দেশ, বাংলাদেশ, জাপান, ভারত ও প্রজাতন্ত্রী কোরিয়া এই পদটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল। তবে সেপ্টেম্বরে ভারত ও প্রজাতন্ত্রী কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর এই সর্বোচ্চ পদে বাংলাদেশ এই প্রথমবার নির্বাচিত হল। ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ার রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি উজবেকিস্তানের সামারকান্দে এই মাসের শেষে অনুষ্ঠেয় সাধারণ সম্মেলনে রোমানিয়া রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মাইকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় নির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনূস একে একটি যুগান্তকারী অর্জন বলে অভিহিত করেন। বিশ্ব মডেল সহ ৩টি বৃহৎ শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, দুটি আঞ্চলিক শক্তি, তারা পরাশক্তিও বটে এবং এক বিশ্ব মডেল। বাংলাদেশে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। প্রত্যেকেরই স্বার্থ আলাদা, এতে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে একইভাবে। আবরার ফাহাদকে আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে হয়তো জেলে যেতে হতো, কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বললে জীবন দিতে হয়। এটাই আবরার হত্যার শিক্ষা। প্রথম বোর্ড সভাতেই বিভিন্ন উপকমিটির দায়িত্ব বন্টন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 23টি কমিটির 3টিই নিজের হাতে রেখেছেন বোর্ড প্রধান। কোনো কমিটিতেই জায়গা হয়নি সহসভাপতি ফারুক আহমেদের। এখনও ফ্র্যাঞ্চাইজি ঠিক না হলেও ডিসেম্বরেই বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি বোর্ডের। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের পরদিনই নতুন কমিটির প্রথম বোর্ড সভা, যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। 23টি কমিটির 3টি নিজের কাছে রেখেছেন বুলবুল। ওয়ার্কিং কমিটির পাশাপাশি গ্রাউন্ডস ও বিপিএল এর চেয়ারম্যানও বোর্ড সভাপতি। বোর্ডে এবার একঝাঁক নতুন মুখ, তাই বেশিরভাগ কমিটিতেই এসেছে পরিবর্তন। শুধু নাজমুল আবেদিন ফাহিম থাকছেন ক্রিকেট অপারেশনস কমিটিতেই। এতদিন মিডিয়ার দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু ফিরেছেন নিজের পুরনো আম্পায়ার্স কমিটিতে। মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন আমজাদ হোসেন। দায়িত্ব বন্টনের মাঝে একটি নাম অনুপস্থিত, কোনো কমিটিতেই নেই সহসভাপতি ফারুক আহমেদ। ইফতেখার মিঠুর দাবি, কোনো কিছুতেই না থাকলেও সবখানেই আছেন ফারুক। তো হয়তো ফারুক ভাইকে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে, হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চাইনি, এটা আমি আসলে অবগত না। সো ফারুক ভাই ইজ আ ফর্মার ক্যাপ্টেন, ফর্মার প্রেসিডেন্ট, অনেক কিছু ইনপুট দেওয়ার আছে। এদিকে শুধু অলংকার হয়ে থাকতে নয়, যেখানে সুযোগ হবে সেখানেই কাজ করতে চান খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক। অর্নামেন্টাল চেয়ার না, এটা হচ্ছে একটা কাজের জায়গা। অনেকে হয়তো আমাকে দেখেছি বিজয়ের পরে অনেকেই খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন হিসেবে যখন আসছি, হয়তো দেখা হলো যে তখন হয়তো নর্মালভাবেই ছিলাম, কিন্তু যখন ডিরেক্টর হয়েছি তখন দেখে কেন যেন হচ্ছে আমি একটা আলাদা। আমি আসলে ওই জিনিস আমি পছন্দ করি না। আমরা আসলে শুনেছি যে এখানে আসলে কি ধরনের হয়, এবং আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা। আসলে যেহেতু ক্রিকেট রিলেটেড, তো আমার জানা, বাট কমিটিতে বেশিরভাগই নতুন মুখ। অনভিজ্ঞ হলেও দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
রাষ্ট্র রাজনীতি ও সরকারের উন্নয়নে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, বলেছেন তারেক রহমান। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। ট্রাইব্যুনালে অভিযুক্তরা নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য, আইসিটি অধ্যাদেশ সংশোধন। নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে কমিশন উদ্যোগ নিয়েছে, জানালেন সিইসি। ইসির জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স, বলছেন বিশিষ্টজনরা। জুলাই শহীদদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের তাগিদ তথ্য উপদেষ্টার। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই, বলেছেন সার্জিস আলম। ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত বাংলাদেশ। যুগান্তকারী অর্জন, বললেন প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।